নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা আগামী দিনে এসআইআর এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে যে কটা চিত্র উঠে আসতে পারে তার একটা বর্ণনা। 1 নম্বর চিত্র হলো এসআইআর ঠিকমতো সময় কমপ্লিট হবে না। প্রায় 1 কোটির ওপর লোকের তোমার হলো গিয়ে কিনা যে হিয়ারিং করতে হবে, এখনও অবধি 25 লাখের মতো হয়েছে, তো সময়ের মধ্যে করতে পারবে না এবং 5ই মার্চ এড়িয়ে যাবে এবং এখানে 356 জারি হয়ে যাবে। এরকম একটা সিনারিও হতে পারে। যদি 356 জারি হয়ে যায় তাহলে পুরো প্রশাসনটাই হয়ে যাবে যে কেন্দ্রীয় সরকারের হাতে কলমে, এবং তাহলে যে মমতা ব্যানার্জির কোনো নিয়ন্ত্রণও থাকবে না এবং সেখানে আদৌ কীরকম নির্বাচন হবে এই নিয়ে যথেষ্ট একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে এবং সেই নির্বাচন আদৌ বৈধ কিনা আগে থেকে এ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাবে এবং নির্বাচন হওয়ার আগেই নির্বাচন ভণ্ডুল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। আরেকটা সিনারিও হতে পারে যে প্রচুর পরিমাণে মুসলিমদের নাম কেটে বাদ দেওয়া হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, বিশেষ করে তাদের যে নাম 2002-তে যদি আলম শেখ হয় আর আর তাদের সার্টিফিকেটে যদি শুধু আলম হয়, এই নামের ডিসক্রিপেন্সিকে কেন্দ্র করে হতেই পারে একটা বড় সংখ্যক মুসলিমদের নাম বাদ দিয়ে দিল এবং আরও অন্যান্য বিষয়কে কেন্দ্র করেও সেটা করতে পারে। হয়তো এর ফলে আদালতে গিয়ে তারা জিতে যাবে, কিন্তু এবারের ভোটটা তারা দিতে পারবে না। তো এভাবে একটা এসআইআর লিস্ট বের হলো এবং সেখানে এত সংখ্যক মুসলিমের নাম বাদ দেওয়া হলো যে ভোটের যে রেজাল্টই হেরফের হয়ে যেতে পারে। কখনো কিন্তু এক চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এবং তাহলে অনেক ক্ষেত্রেই বলা যেতে পারে যে হলো যে ভোট বয়কটের ডাক আদৌ তৃণমূল দেবে কিনা, মমতা ব্যানার্জি দেবে কিনা, অভিষেক ব্যানার্জি দেবে কিনা, সেই প্রশ্নচিহ্ন আসবে। আরেকটা সিনারিও হতে পারে যে যারা কিনা রিসেন্ট বাংলাদেশ থেকে এসেছে শুধুমাত্র ওদেরই নামটা বাদ যাবে এবং এর ফলে বিজেপির যে ভোট ব্যাঙ্কই মূলত আঘাতপ্রাপ্ত হবে। কিছু মুসলিমেরই হয়তো যে নাম বাদ যাবে, ফলে তৃণমূলের ভোট ব্যাঙ্ক আঘাতপ্রাপ্ত হবে না এবং বিপুল পরিমাণে হিন্দুদের নাম বাদ গেছে দেখে হিন্দুদের একটা অংশ যারা কিনা বিজেপিকে ভোট দিত তারাও বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে। এক্ষেত্রে ভোট অনেক বেশি সুষ্ঠু নির্বাচনের দিকেই যাবে। তবে আরেকটা সিনারিও হতে পারে যে একেবারে টিপিক্যাল সংবিধান মেনে যদি এসআইআর এর লিস্ট বার করে, এটা যদি বার করে তাহলে কিন্তু বাঙালি হিন্দুদের বিশাল অংশ যারা সামহাউ ওপার বাংলার সঙ্গে কানেক্টেড, যারা ওপার বাংলার সঙ্গে কানেক্টেড তাদেরই কিন্তু নাম আর থাকবে না। তবে এটার সম্ভাবনা কম, কারণ একবারে তারা বিশাল অংশের মানুষকে একবারে হিট করবে, এই ভুলটা কখনোই তারা করবে না। সেই জন্য এই সম্ভাবনাটাকে আমি পিছিয়ে আপাতত রাখছি না। তাহলে আপাতত 3টে সম্ভাবনা কি কি? 1 নম্বর হলো সময় পেরিয়ে যাবে, ফলে 356 আপনা আপনি জারি হয়ে যাবে এবং এর ফলে প্রশাসন রাজ্য সরকারের হাতে থাকবে না এবং এর ফলে পুরো ভোটের প্রক্রিয়াটাই চূড়ান্তভাবে আঘাতপ্রাপ্ত হয়ে যাবে এবং আদৌ সে ভোটের কোনো বৈধতা থাকবে না এবং বিশাল অংশে মানুষ কিন্তু ক্ষেপে উঠবে। কারণ আমরা জানি যে বাংলায় যে একটা বড় অংশের মানুষ কিন্তু রাজনীতিকে কেন্দ্র করে করে কমে খায়, বিশেষ করে বাঙালিরা। বাঙালিদের হাতে ব্যবসা নেই, কেন্দ্রীয় সরকারি চাকরি নেই, কারণ ব্যবসা আর কেন্দ্রীয় সরকারি চাকরি গুজরাটি, মারওয়াড়ি, বিহারি, ইউপিরা নিয়ে নিয়েছে। তো তাদের হাতে একটাই কাজ রয়ে গেছে মূলত, সেটা হলো যে রাজনীতি করে একটু কামাই করা।
তো সেটাও যে বিজেপি এলে হাতছাড়া হবে সেটা কিন্তু বাঙালি এসব যে রাজনীতির কারবারিরা জানে, সুতরাং তারা খুব ভয়ঙ্করভাবে কিন্তু রিয়্যাক্ট করবে। এই একই রকমের রিয়াকশন হবে যদি মুসলিম একটা বিশাল অংশের মুসলিমের নাম বাদ যায়, যাতে কিনা ভোটের অঙ্কে মানে হেরফের হয়ে যেতে পারে। তাহলেও কিন্তু এই যে তোমার ভোটজীবী অথবা রাজনীতিজীবী যে বাঙালিরা আছে এরা কিন্তু বিশালভাবে ক্ষেপে উঠবে, এবং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ভোট বয়কটের দাগ দেবে কিনা সেটা একটা চিন্তার বিষয়। আর আরেকটা যেটা বলছি যে অত বেশি কিছু হবে না, একদম প্রপারলি হবে। যারা রিসেন্টলি ওপার বাংলা থেকে এসছে তাদেরই শুধু নাম কাটা যাবে, মূলত কিছু অন্যান্যদের নাম কাটা যেতে পারে, সেটা খুব ম্যাসিভ কিছু হবে না, এবং এর ফলে তৃণমূলের পক্ষেই যাবে সেটা, এবং মানে হেলতে দুলতে ইলেকশন হয়ে যাবে। আর চতুর্থ যেটা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করি, কিন্তু আইনত দেখলে সেটাই হওয়া উচিত, সেটা হলো 1952 পর থেকে যারা যারা এসছে, যাদের মা অথবা বাবা কেউ একজন 1952 পর ইলিগালি ঢুকলেই তাদেরকে এর লিস্ট থেকে বার করে দেওয়া হবে, তাদেরকে বেনাগরিক করা হবে। এর সংখ্যাটা বিপুল, মানে এটা বাঙালি হিন্দুকেই তাহলে যে ডিসিটিজেনাইজ করা হবে। তবে আপাতত এইটাকে আমি ধরছি না, কারণ তারা যেমন ওয়াকফের আইন করা হয়েছিল, মানে সমস্ত সম্পত্তির খতিয়ানে ডকুমেন্টেশনের যে আইন, সেটা 1923 সালের আইন, কিন্তু সেটা তারা ব্যবহার করলো 2025-এ এসে। সুতরাং আইনগুলো তারা যে রেডি রাখে, কিন্তু আইনগুলোর প্রয়োগ সবসময় করে না। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে সমস্ত বাঙালি হিন্দুদের 1952 আইন ধরবে না, ধরার সম্ভাবনা শুধুমাত্র যে রিসেন্টলি যারা এসছে তাদেরই একটা অংশকে। তো সেটা হলে ঠিকই আছে, তাহলে কোনো সমস্যা হওয়ার বিষয় না। কিন্তু ওই দুটো যদি হয়, অর্থাৎ যদি 356 জারি হয়ে যায় সময় পেরিয়ে গেছে বলে, অথবা যদি তোমার অতিরিক্ত পরিমাণে মুসলিমদের নাম বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর জনবিস্ফোরণের সম্ভাবনা আছে। এবং আমরা জানি যে সামনে ডিলিমিটেশন আছে, যার ফলে বাঙালির কোনো আর ভয়েসই থাকছে না কেন্দ্রীয় সরকারে। এর সঙ্গে যদি আবার এটাও দেখা যায় যে এসআইআর লিস্টে বিপুল পরিমাণে ইউপি, বিহার, রাজস্থান, গুজরাটের লোকেদের যে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, উল্টোপাল্টা নাম, তাহলেও ভয়ঙ্কর কিন্তু বিস্ফোরণ হবে এবার। ফলে বিস্ফোরণের একটা জায়গা কিন্তু পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে। সব মিলিয়ে এটা বলাই যায় যে আগামী দিনগুলো খুবই কঠিন, আন্তর্জাতিক পরিস্থিতিও ভালো না। আজকে আমেরিকার সিকিউরিটি ডকুমেন্ট আবার পাবলিশ হয়েছে, সেখানে বলে দিয়েছে যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে, মানে গ্রিনল্যান্ড থেকে শুরু করে সাউথ আমেরিকা পর্যন্ত ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আমেরিকা কোনো অন্য শক্তিকে বরদাস্ত করবে না, একদম ঘোষিত বলে দিয়েছে আজকে। আপাতত সে চীন এবং রাশিয়া বিরোধী অ্যাকশন থেকে নিজেকে বিরত রাখছে বলেই মনে হচ্ছে, এবং সে মূলত নিজের হেমিস্ফিয়ারকে আরও বেশি ফুল কন্ট্রোলের আয়তায় আনছে। এখানে ফুল কন্ট্রোল বলতে মিলিটারি এবং হলো গিয়ে যে মনিটারি বলে আমি মনে করি যেটা হতে চলেছে। এবং এই কন্ট্রোলটা দরকার, কারণ ইউএস ডলারের অবস্থা ভয়াবহ। প্রায় প্রতিটা দেশ ইউএস ডলারে নিজেদের সঞ্চয় আর রাখতে চাইছে না, এবং অধিকাংশ দেশই আর ইউএস ট্রেজারি কিনতে চাইছে না, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল। ফলে আমেরিকা ফার্দার আর বিশ্বের কাছ থেকে ঋণ পাবে না, এবং সে অলরেডি ঋণে আসক্ত। ফলে এটা আমেরিকার পক্ষে একটা ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে। ফলে সে চাইবে ইউএস ডলারটাকে জোর করে আর আশেপাশের দেশগুলোতে ইম্পোজ করতে। সেটা খানিকটা হলেও তার মানে ট্রিমেন্ডাস কোল্যাপসটাকে খানিকটা সহনীয় করতে পারে। তো এই রকম একটা অবস্থা। ওদিকে শোনা যাচ্ছে যে ইস্তা প্রকল্প চীনের হাতে চলে গেছে, এটা বলাই হয়েছিল। আমি প্রথম থেকেই এটা বলে আসছি যে হাসিনা 4টে ডিল
আর যে ছদ্ম ইলেকশনের পরে, মানে যে ইলেকশনটায় কেউ পার্টিসিপেট করেনি, পরে ইন্ডিয়ার সঙ্গে করেছিল, তার মধ্যে একটা হলো গিয়ে যে ট্রানজিট করিডোর দেওয়া, যে রেলওয়ে করিডোর দেওয়া, আরেকটা হলো মংলা বন্দর ইন্ডিয়াকে দেওয়া, আরেকটা হলো তিস্তা প্রজেক্ট ইন্ডিয়াকে দেওয়া, এবং আরেকটা হলো আর্মস ডিল দেওয়া। এই চারটে ডিল আসলে হাসিনার যে পতন ডেকে এনেছিল, কারণ এই চারটে ডিলের মধ্যে প্রথম যে ডিলটা, যে রেলওয়ে করিডোর যাবে বাংলাদেশের মধ্য দিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে নর্থ ইস্ট, এটা আসলে ঘুরিয়ে বাংলাদেশকে, ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হলে বাংলাদেশকেও ভারত হলো গিয়ে যে জুড়ে নিতে পারছিল চীনের বিরুদ্ধে। নর্থ ইস্টে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ দিয়ে ইন্ডিয়া তাহলে সেনা এবং রসদ পাঠাতে পারতো নর্থ ইস্টে। সো বাংলাদেশকে পার্টি করে ফেলা হচ্ছিল। আরেকটা হলো যে মংলা বন্দর দিয়ে দেওয়া, যেটা অবশ্যই চীনকে প্রচণ্ডভাবে রাগিয়েছিল। আরেকটা হলো আর্মস ডিল দেওয়া, কারণ বাংলাদেশ তার অধিকাংশ আর্মসই চায়না থেকে কেনে, এবং সে জায়গাতে পুরো ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার কথা। এবার ইন্ডিয়া যেহেতু তার একমাত্র জিওপলিটিক্যালি শত্রু দেশ, কারণ আশেপাশে বলতে তার বর্ডার আছে মায়ানমার আর ইন্ডিয়ার সঙ্গে, এবার ইন্ডিয়ার থেকে সে যদি অস্ত্র কেনে, তাহলে অ্যাকচুয়ালি তার আর মিলিটারি বলে কিছু থাকছে না। তো সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব বিশালভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এবং শেষে হলো তিস্তা ডিল। যদিও ইন্ডিয়ার কখনোই যে কোনো রিভার বেডকে, মানে যে রিভার বেডে পর্যাপ্ত জল আসে না, যেখানে নাব্যতা কমে যায়, এরকম নদীকে ঠিকঠাক করার কোনো প্রজেক্ট ইন্ডিয়া কখনো করেনি, ইঞ্জিনিয়ারিং করেনি। স্টিল হাস্যকরভাবে ইন্ডিয়াকে দেওয়ার কথা বলা হয়েছিল, যেটা খুব হাস্যকর একটা বিষয়। তো এই চারটে ডিল আসলে বাংলাদেশের সোভারেন্টিকেই শেষ করে দিয়েছিল। এবং আমার ধারণা সাধারণ মানুষ ছাড়া রাষ্ট্রের অভ্যন্তর থেকে যে বিদ্রোহকে সমর্থন করা হয়েছিল, সেটা এই চারটে ডিলের জন্যই। এবং মনে রাখা দরকার, চীনে থাকাকালীন এই বিদ্রোহটা হয়েছিল। ওনাকে 4 দিনের জায়গায় 2 দিনে চলে আসতে হয়েছিল, এবং চীন নাকি তাকে প্রাইম মিনিস্টার হিসেবে যে প্রোটোকল দেওয়ার কথা, হেড অফ দ্য স্টেট হিসেবে, সেটা তাকে নাকি দেওয়া হয়নি শেষে। তো যাই হোক, এরপরেই আমরা দেখি যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট এসে চীনকে কিন্তু তিস্তা প্রজেক্ট দেওয়ার কথা বলতে থাকে, এবং চীন বারবার বলতে থাকে যে তিস্তা প্রজেক্ট আমরা চাই চাই চাই। তো কিন্তু তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়া যথেষ্ট ভয়ের ভারতের পক্ষে, কারণ তিস্তা প্রজেক্টটা যেটা, সেটা ওরকম একটা প্রজেক্ট চীনে আছে ইয়াংসে কিয়াং নদীর একটা ডিস্ট্রিবিউটারিতে। সেটা হলো, প্রজেক্টটা হলো যে তারা সেখানে পর্যাপ্ত পরিমাণে জল যেহেতু দিচ্ছিল না, সেজন্য নদীটার যে নাব্যতা হারাচ্ছিল, এবং সেই জন্য নদীটায় অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তখন তারা যেটা করে, যে নদীর যে নাব্যতা বাড়ানোর জন্য তারা প্রচণ্ড শক্তিশালী সমস্ত মেশিন নিয়ে আসে, যে মেশিনগুলো শুধুমাত্র চায়নাই কনস্ট্রাক্ট করতে পারে, শুধুমাত্র চাইনিজরাই অপারেট করতে পারে, এবং বিপুল সংখ্যক লোক দিয়ে তার নাব্যতা বাড়ানো থেকে শুরু করে আর আশপাশটা এমন করা যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল ধরে আবার সেখানে যেতে পারে, এভাবে তারা নদীটার পুনরুজ্জীবন করে। এরকম আমার যতদূর মনে পড়ছে যে 2টো জায়গা আছে যেখানে চায়না নিজের দেশে এটা করেছিল। তো সে একই প্রজেক্টের কথা সে তিস্তার ক্ষেত্রেও বলেছে। কিন্তু এটা এত যে ব্যয়বহুল এবং সফিস্টিকেটেড, যে এটার পুরো কাজটাই কিন্তু চাইনিজ ইঞ্জিনিয়ার আর শ্রমিকদের করতে হবে। এবং এখানেই আসলে ইন্ডিয়া ভয় পাচ্ছে যে চাইনিজ ইঞ্জিনিয়ার আর শ্রমিকের নামে হয়তো পিএলএ লোকেরা সেখানে এসে কাজ করা শুরু করবে, এবং অকলমে বাংলাদেশে কিন্তু পিএলএ অর্থাৎ চাইনিজ আর্মি ঢুকে পড়বে। তো এটা সবসময়ই একটা ভয়ের জায়গা ছিল,
এবং আজকে এই জায়গাটা তৈরি হলো কারণ মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হিসেবে বারবারই তিস্তার জল বাংলাদেশকে ছাড়তে চায়নি। কেন চায়নি তার একটা কারণ হলো যে যদি তিস্তাকে দল ছাড়তো তাহলে একদিকে বিহার তো জল যেমন নিয়ে নিচ্ছে সেটা তো নিয়ে নিতই, আর বাংলাদেশকেও যদি বাকি জলের অনেকটা দিয়ে দেওয়া হতো তাহলে উত্তরবঙ্গ মানে উত্তর পার্ট অফ ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি আর জল থাকতো না, ফলে সেখানে বিপুল সংখ্যক যে কৃষি জমি শেষ হয়ে যেত। এবং বাংলায় যেটা হয় কৃষি শেষ হয়ে যখন কিনা যে নগরায়ন আর শিল্পায়ন হয় তখন আস্তে আস্তে বাঙালি কমে যায় আর অবাঙালিরা এসে গেড়ে বসে। এবং একটা সময় ওয়েস্ট বেঙ্গলের উত্তর পার্টটা ওয়েস্ট বেঙ্গল থেকে আলাদা করে দেওয়া হতো, ওটাকে পার্মানেন্টলি বাংলার বাইরে একটা জায়গা করে ফেলা হতো। তো মমতা ব্যানার্জি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার, উনি ওয়েস্ট বেঙ্গলের খারাপ চাননি, ফলে উনি তিস্তার জল দেননি এবং এটার ফলে অনিবার্যভাবেই যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, চীনের হাতে গেছে। চীন অনেক দিন ধরে প্রায় 2014-15 সাল থেকেই বলে আসছিল যে আমরা এই প্রজেক্টটা করব। হিলারি ক্লিন্টন মমতা ব্যানার্জির সঙ্গে যে কথা বলতে এসেছিল, সিপিএম পার্টি প্রায়ই দেখি বলে নাকি সিআইএ প্রজেক্ট এসব বলে। সিপিএম একটা গান্ডু পার্টি, মূর্খ বাঙালি মধ্যবিত্তের পার্টি, তাদের আইডিয়াই নেই। হিলারি ক্লিন্টন বেসিক্যালি তিস্তার জলটা ছাড়তে বলতে এসেছিল, কিন্তু মমতা ব্যানার্জি শুনতে পারেননি, কারণ তাহলে ওয়েস্ট বেঙ্গলের উত্তর পার্টের অংশটা বিপুলভাবে হাতছাড়া হয়ে যেত, মানে তাদের অর্থনৈতিক তো ক্ষতি হতোই। তো সে তার স্বার্থে ছাড়েনি, অন্য কোনো স্বার্থ আছে কিনা আমি জানি না। তো আজ না হবার শেখ হাসিনা চিরকালই মনে করেছিল যে ভারতের কাছ থেকে হয়তো একদিন পাওয়া যাবে তিস্তার জল, কিন্তু শেষ অবধি আর পাওয়া যায়নি এবং চীন চাপ বাড়িয়ে গেছে এবং শেষ পর্যন্ত একটা ভুল কয়েকটা পদক্ষেপের জন্য শেষ অবধি হাসিনা চলে গেল এবং তারপর এখন যে শক্তি ক্ষমতায় এসছে তারা মোটামুটিভাবে বাংলাদেশের জনগণও চায় যে তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়া হোক। বাংলাদেশের জনতা মুখিয়ে আছে। রিসেন্টলি জামাতের আমির বলেছে আমরা ক্ষমতা এলে প্রথমেই এই কাজটা করব, তিস্তা প্রজেক্টটা চীনকে দেব। তো এর থেকে বোঝা যায় যে চীন কত অ্যাক্টফুলি আর চাওয়াটাকে বাংলাদেশের মানুষের চাওয়া বানিয়ে ফেলেছে। এবং চীন যে পলিটিক্সে ভীষণ ধুরন্ধর, এটা তার আরেকটা প্রমাণ। তো যাই হোক, তো এটা তো স্বাভাবিকভাবেই হয়ে গেল যে তিস্তা প্রজেক্ট চীনের হাতে যাচ্ছে। রিসেন্টলি শুনলাম আমেরিকা বলেছে জামাতের সঙ্গে ভালো সম্পর্ক করব এবং আমেরিকা নাকি খুব চিন্তিত যে চীন নাকি বাংলাদেশে অনেক কিছু নিয়ে নিচ্ছে। তো হিলারি ক্লিন্টনের মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার কথাটা আমার মনে পড়ছে। তো আমেরিকাও কতটা কনসার্ন দেখতে হবে, কারণ আমেরিকা বলছে যে ওয়েস্টার্ন হেমিসফিয়ারটায় আর কাউকে থাকতে দেবো না। অ্যাজ এ ইস্টার্ন হেমিসফিয়ারটা নিয়ে কিন্তু আমি চিন্তিত নই, সেটা সে মুখে বলছে না, কিন্তু কোথাও একটা যেন ওয়েস্টার্ন হেমিসফিয়ারটা আমার, তার মানে ইস্টার্ন হেমিসফিয়ারটা চীন আর রাশিয়া তোমরা ভাগাভাগি করে নাও। হতে পারে, আমরা জানি না সেটা আসলে কি, কিন্তু হতেই পারে সেটা। কিন্তু এখানে আবার মার্কিন রাষ্ট্রদূত বলেছে জামাতের সঙ্গে ভালো সম্পর্ক করবে, ইসলামোফোবিয়ার নিয়ে তারা ভাববে না, তারা ইসলামকে শত্রু ভাবে না। আল সারা জোলানির কাছে তারা সিরিয়া দিয়ে দিয়েছে, আল কায়দার প্রাক্তন নেতার কাছে। সে নেতা আবার অনেক বড় বড় কথা বলেছে, দেখলাম আজকে তুর্কিরা আরবদের ওপর প্রভুত্ব করতে পারবে না, এইসব গল্প টল্প দিয়েছে। তো যা বোঝা যাচ্ছে আল জোলানিকে পুরো এন্টার যে কুর্দদের প্রায় যে স্যাক্রিফাইস করে দিয়েছে আমেরিকা, এবং আল জোলানি আর সুন্নি আরব বাহিনীকে দিয়ে পুরো কুর্দ অঞ্চল দখলও করে ফেলেছে। এসডিএফ প্রায় পালিয়ে গেছে বলা যায়, কারণ এসডিএফের ওপর থেকে আমেরিকা হাত সরিয়ে নিয়েছে। ইসরায়েলও গোলান হাইটসের ওই জায়গাটা ছেড়ে চলে গেছে অদ্ভুতভাবে।
অবভিয়াসলি ট্রাম্পই বলেছে চলে যেতে। তো সেখানে দাঁড়িয়ে জামাত তো খুবই অর্ডিনারি, যেখানে আল কায়দার নেতাকে সুন্নি আরব মানে যারা ইসিসের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদেরকে যেখানে আমেরিকা সব মানে থালা সাজিয়ে দিয়ে দিচ্ছে, সেখানে জামাতের সঙ্গে তার যদি একটা ভালো সম্পর্ক করে তাতে তো আর কোনো তো যে দোষ নেই। আর চীন তো সবার সঙ্গে সুসম্পর্কের কথা বলে, সে তো আবার নাকি অন্য দেশের ব্যাপারে নাকঠাক গলায় ঠলায় না। তো তো স্বাভাবিক যে জামাতের সঙ্গে চীনেরও সম্পর্ক ভালোই। তো এখন জিনিসটা হলো, এখানে এই বাংলা বদ্বীপে ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট আবারও প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি এক্ষেত্রে আমি এই ভিডিওতে জাস্ট একটু হিন্ট দিচ্ছি, পরে আমি একটা ভিডিও করব যে আমরা যদি দেখি বাংলা কিন্তু ইন্টারন্যাশনালি যখনই উথাল পাতাল হয়েছে, বাংলাতেও কিন্তু প্রভাব পড়েছে। অ্যাডমিরাল ঝাং হা, চীনের বিখ্যাত হলো গিয়ে যে নেভাল অফিসার ঝাং হা, যখন সমুদ্র শাসন করছিল সাউথ চায়না সি, ইন্ডিয়ান ওশান হয়ে আফ্রিকার ইস্ট কোস্ট থেকে শুরু করে এন্টায়ার যে কেরল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, গোটা অঞ্চল ছিল চীনের যে মিংদের শাসন ছিল তখন, যে মিং সাম্রাজ্যের, যে মিং বংশের, তাকে বলা হতো যে মিং সেনাবাহিনী। তো অ্যাডমিরাল ঝাং হা যখন শাসন করছিল তখনই আমাদের বাংলায় রাজা গণেশ ক্ষমতা দখল করেছিল ইলিয়াস শাহের বংশধরকে হটিয়ে, এবং তারপর রাজা গণেশের ছেলে যদু ইলিয়াস শাহের এক বংশধরা এক রাজকন্যার প্রেমে পড়ে, আসমান তারা তার নাম, এবং তারপর ইসলাম ধর্ম গ্রহণ করে যদু। জালালউদ্দিন নাম নিয়ে সে শাসক হয় বাংলার। তখন জাউনপুরের সুলতান, যেটা বর্তমান উত্তরপ্রদেশে, অ্যাটাক করে গৌড়কে, এই বলে যে রাজা গণেশ ক্ষমতা দখল করেছে, সে হিন্দু। এবং সে অ্যাটাকটা প্রতিহত করতে কিন্তু অ্যাডমিরাল ঝাং হার এক অধস্তন কর্মচারী মা হুয়ান হলো গিয়ে যে মিং যে নৌবাহিনীকে নিয়ে তৎকালীন যে গৌড়ে এসছিল, এবং তারা যদুকে তখন গণেশ অলরেডি সুলতান করে দিয়েছে, অর্থাৎ জালালউদ্দিনের সঙ্গে তারা, যদু অ্যালিয়াস জালালউদ্দিনের সঙ্গে তারা দেখা করে এবং ইনডিরেক্টলি জাউনপুরের সুলতানকে বার্তা দেয় যে তুমি এখানে আসবে না। এটা অনেকেই জানে না, এবং যদুর কিন্তু জালালউদ্দিন হওয়াটা একটা বিশাল বড় ইভেন্ট, বেঙ্গলের ইসলামাইজেশনের একটা পদক্ষেপ হিসেবে। আমরা অনেকেই মূলত যে পলাশির যুদ্ধটা জানি, কিন্তু আমরা অনেকেই জানি না যে পলাশির যুদ্ধটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার জিরোর একটা অঙ্গ। অনেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগেও একটা ওয়ার্ল্ড ওয়ার জিরো হয়েছিল বলে ধরে, সেটা 1757 থেকে 1763 এর মধ্যে। এই ওয়ার্ল্ড ওয়ার জিরো আপনি যদি গুগল করেন, ইউটিউব করেন, আপনি পেয়ে যাবেন। 1757 to 1763 এর মধ্যে ব্রিটেন আর ফ্রান্স অনেকগুলো যুদ্ধ করেছিল, এবং পলাশির যুদ্ধ আসলে তার মধ্যে একটা, এটা অনেকেই জানে না। এবং ফ্রান্স যে কারণে সরাসরিভাবে সিরাজউদ্দৌলার সমর্থনে কিন্তু যে গোলন্দাজ বাহিনী পলাশের প্রাঙ্গণে ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ব্রিটিশরা জিতেছিল। এরকম কিন্তু পলাশির যুদ্ধ একটা, এরকম তারা হলো গিয়ে আমেরিকাতে যুদ্ধ করেছিল, তারা ইউরোপে যুদ্ধ করেছিল, অনেকগুলো সিরিজ অফ যুদ্ধ হয়েছিল, অনেকে এটা জানে না। প্রথম বিশ্বযুদ্ধ সময় পার্টিকুলারলি বাংলা সেভাবে মনে হয় এফেক্টেড হয়নি, কিন্তু তার আগেই কিন্তু বাংলা ভাগ হয়, বিহার
মানে বর্তমান বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম আলাদা হয়ে করে দেওয়া হয় এবং রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লি করা হয়। এবং ওয়ার্ল্ড ওয়ার টু এর একটু পরেই কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হয় 1945-এ, 1947-এই কিন্তু বাংলা ভাগ হয়। আর তার উৎসটা যে গ্রেট ক্যালকাটা কিলিং হয় 1946-এ। এর মানে বাংলা আবারও ভাগ হয় দ্বিতীয় তার মানে প্রথম বিশ্বযুদ্ধের একটু আগে বাংলা একবার ভাগ হলো, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম বেরিয়ে গেল, আসাম এবং এন্টার নর্থ ইস্ট বেরিয়ে গেল। এবং তারপর আবার ওয়ার্ল্ড ওয়ার টু এর একটু পরেই হলো তোমার হলো গিয়ে যে ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট পাকিস্তান, প্রথম ইস্ট পাকিস্তান, তারপর বাংলাদেশ তৈরি হয়। তো এখন তো আবারও আরেকটা বিশ্বযুদ্ধ পরিস্থিতি। হয়তো এই বিশ্বযুদ্ধের রূপ আলাদা, যেহেতু নিউক্লিয়ার উইপন আছে, হয়তো তারা সরাসরি যুদ্ধে নামছে না, দুজনে দুজনকে নিউক্লিয়ার উইপন মেরে দেবে, এটা হয়তো তারা চাইছে না, কিন্তু যুদ্ধ তো একরকমভাবে হচ্ছে। ইউক্রেনে, ইরানে, ইসরায়েলে, গাজায়, ভেনেজুয়েলাতে প্রতি মুহূর্তে হচ্ছে। এছাড়াও অর্থনৈতিকভাবে, তারপর প্রযুক্তিরভাবে, ব্যাংকিংয়ে, সব ক্ষেত্রে। তো বাংলায় আরেকটা বড় সড়ো ধামাকার জন্য বাঙালি এবার আস্তে আস্তে প্রস্তুত হওয়া শুরু করুক। আমি তো অনেক দিন ধরে মানসিকভাবে প্রস্তুতি নিয়েই রেখেছি, আমার সমস্ত প্রস্তুতি রেডি। আরেকটা শোডাউন হতে চলেছে বিশ্বজুড়ে এবং আমাদের বাংলাতেও। অজস্র ধন্যবাদ।